আপনারা জানেন একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনের জন্য প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্য। পার্টিকে জনগণের কাছে নিয়ে যেতে হলে, জনগণের ভালোবাসা পেতে হলে প্রয়োজন জনগণের পাশে দাঁড়ানো। আর এই কাজটি বাংলাদেশ আওয়ামী লীগ অন্যান্য সহযোগী সংগঠন করে যাচ্ছে বলেই মানুষ বারে বারে আওয়ামী লীগকেই সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মনে রাখতে হবে, জেলা সংগঠন করার আগে আমাদেরকে অবশ্যই ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা সম্মেলন করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক জেলা সম্মেলন হওয়ার পর করব বলে তৃণমূলের সম্মেলনগুলো কখনো হয় না, বছরের পর বছর গড়িয়ে যায়। এই জন্য নেত্রী নতুন নির্দেশনা হচ্ছে, প্রথমে ওয়ার্ড, তারপর ইউনিয়ন, তারপর উপজেলা, তারপরে জেলা সম্মেলন করতে হবে এবং এটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কোনোভাবে এতে ব্যতিক্রম কিছু করা যাবে না। মনে রাখতে হবে, এখন আমাদের করোনার দ্বিতীয় তরঙ্গ চলছে। মহামারীর কারণে আমরা বাইরে সভা সমাবেশ এখন বন্ধ রেখেছি। ঘরোয়াভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিবেশে, সীমিত পরিসরে আপনারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেন ঘরের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে। আমার মনে হয় ঘরোয়াভাবে পকেট কমিটি না করে যাদের উপস্থিতি প্রয়োজন ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে, তাদের উপস্থিতিতে হলের মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্মেলন করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। এ বিষয়টি আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে, নিজের অবস্থান ভারী করার জন্য নিজের লোক দিয়ে পকেট কমিটি গঠন করা যাবে না। দলকে শক্তিশালী করতে হলে নিবেদিত প্রাণ কর্মীদের এগিয়ে আনতে হবে। নিবেদিত প্রাণ কর্মীরা কোণঠাসা হয়ে পড়লে আওয়ামী লীগই কোণঠাসা হয়ে যাবে। কাজে বিষয়টি খেয়াল রাখতে হবে। চিহ্নিত অপরাধী, দাগী, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সাম্প্রদায়িক অপশক্তি এরূপ বিতর্কিত ব্যক্তিদের কোনো অবস্থাতেই দলে টানা যাবে না। একটি রাজনৈতিক দলের প্রাণ হচ্ছে কর্মী বাহিনী। ত্যাগী এবং নিবেদিত প্রাণ কর্মীদের মূল্যায়ন করতে হবে। দুঃসময়ে তারাই দলের পাশে থাকে, তাই তাদের জন্য রাজনীতির পথ মসৃণ করে দিতে হবে। শেখ হাসিনা সরকার জনগণের ক্ষমতায়নে বিশ্বাস। সে কারণেই লুটেরা অর্থনীতি নয়, জনগণের কল্যাণ এবং উৎপাদনমুখী রাজনীতি বঙ্গবন্ধু কন্যা চালু করেছেন। একটি ভারসাম্যপূর্ণ, টেকসই, স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পক্ষান্তরে এদেশে লুটপাট তন্ত্র চালু করেছিল বিএনপি। খাওয়া ভবনের মাধ্যমে দুর্নীতি আর অনিয়মকে তারা নিয়মে পরিণত করেছিল। তখন কোনো দুর্নীতির বিচার হতো না। তারা নিজেরাই আকণ্ঠ
দুর্নীতিগ্রস্ত ছিল, পর পর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। দুর্নীতির জন্য, অপকর্মের জন্য বিএনপি সরকারের আমলে তাদের দলের কোনো নেতা, কোনো কর্মীকে কোনো প্রকার শাস্তির আওতায় আসতে হতো না। তারা ছিল তখন সকল রকম অনিয়ম, সব নিয়ম কানুনের ঊর্ধ্বে, যা খুশি ফ্রি স্টাইল দুর্নীতি, অপকর্ম, লুটপাট তারা করে গেছে। সেই জন্য তাদেরকে বিচারের মুখোমুখি হতো না। অথচ শেখ হাসিনা অবস্থান হচ্ছে অনিয়ম, অপকর্ম, দুর্নীতি এইসব ব্যাপারে বঙ্গবন্ধু কন্যা জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আমাদের দলের অনেক লোককে তিনি কারাগারে পাঠিয়েছেন। অনেকে জেলে আছে, অনেকে দুদকের মামলায় সাজা ভোগ করছে, অনেকেই মামলা, অনেকেরই বিরুদ্ধে বিচার চলছে, অনেকেরই তদন্ত চলছে। বিএনপি আমলে এসব চিন্তাই করা যেত না। একটি উদাহরণ নাই যে তাদের দলের কোনো দুর্নীতিবাজ, কোনো সন্ত্রাসী, কোনো অপকর্মকারীর কোনো বিচার তারা করেছে বা শাস্তির আওতায় এনেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবস্থান আজকে তাই খুব স্পষ্ট। তিনি দলের শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোর। কোনো অবস্থাতে শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। দলের মধ্যে অনিয়ম, বিশৃঙ্খলা কোনোভাবে সহ্য করা হবে না। আজ দল ভারী করার জন্য যারা বসন্তের কোকিল সুসময়ে দলে এসেছে তাদেরকে দিয়ে কমিটি বানাবেন, আর দলের ত্যাগী কর্মীরা তাদেরকে দূরে সরিয়ে রাখবেন। এতে আওয়ামী লীগ বাঁচবে না। আওয়ামী লীগকে বাঁচাতে হলে আওয়ামী লীগের ত্যাগী পরীক্ষিত কর্মীদের বাঁচাতে হবে। আমি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে এ কথাটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের যেসব অর্জন, তার ভিত রচনা করেছিলেন বঙ্গবন্ধু। ৭৫ পরবর্তী সময় দেশের সকল অর্জন এসেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে। সাইফুর রহমান সাহেবকে বাজেট প্রণয়নের আগে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরতে হতো সাহায্য প্রাপ্তির জন্য। আজ আমাদের বাজেট ঘাটতি 6.2। বাংলাদেশের বাজেট 6,30,000 কোটি টাকারও উপরে। এত বিশাল বাজেট আজ বাংলাদেশে। কোথায় এগিয়েছে বাংলাদেশ? কোথায় ছিল বাংলাদেশ 12 বছর আগে? এটা বাংলাদেশের জনগণ আজকে মিলিয়ে দেখলে দেখবেন 12 বছর আগে যে প্রবাসী আমেরিকায় ছিল, কানাডায় ছিল, বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে ছিল, ইউরোপের কোনো দেশে ছিল, 12 বছর আগে চলে গিয়েছে বিদেশে। 12 বছর পর আজ দেশে এসে তারা অবাক বিস্ময়ে তাকিয়ে রয়। তারা দেখছে সেই বাংলাদেশ আর এই বাংলাদেশের পার্থক্য আকাশ পাতাল। 12 বছর আগে কি ছিল এই বাংলাদেশ? 12 বছর আগে কি ছিল এই রাজধানী, যেখানে আজ সাবওয়ে হবে, যেখানে আজ মেট্রো রেল হচ্ছে। এই বাংলাদেশে আজ পৃথিবীর অন্যতম দীর্ঘতম সেতু, নদীর উপর পদ্মা সেতু নির্মিত হচ্ছে। এখানে আজ ঢাকার বাইরেও 2 ডজন মতো আমাদের ফ্লাইওভার হয়েছে, আন্ডারপাস হয়েছে। বাংলাদেশে আজকে এক্সপ্রেসওয়ে হয়েছে। বাংলাদেশে আজকে 4 লেন সড়ক হচ্ছে। এসব 12 বছর আগে কল্পনাই কেউ করতে পারেনি। যা এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল, এ কর্ণফুলী শেখ মুজিবুর রহমান টানেল।
সেটা শেখ হাসিনার আমলে হয়েছে। আজকে সমুদ্র বিজয়, সীমান্ত বিজয়, 12 বছর পর প্রবাসীরা বাংলাদেশে এলে আমাদের স্যাটেলাইটে বিদেশি চ্যানেল দেখতে পাবে। এখন আর আমাদের স্যাটেলাইট ভাড়া করতে হয় না। এটা শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের শুভ ফল, এটা স্বীকার করতেই হবে। 12 বছর আগের বাংলাদেশ, 12 বছর পরের বাংলাদেশ, এই দুই বাংলাদেশের মধ্যে পার্থক্য কত, আকাশ পাতাল পার্থক্য। এবং এই উন্নয়ন, এই অর্জনের ম্যাজিক লিডারশিপ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিএনপি নেতারা বলছেন আওয়ামী লীগ নাকি জিয়াউর রহমানকে খলনায়ক বানাতে চায়। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ নয়, জেনারেল জিয়া নিজ কর্মের কারণেই ইতিহাসের কাঠগড়া খলনায়ক হিসেবে চিহ্নিত। সপরিবারে জাতির পিতাকে হত্যার প্রধান বেনিফিশিয়ারি ছিলেন জিয়াউর রহমান। বিএনপি যতই তাকে ঘোষক বানাতে চান, তিনি 15ই আগস্টের কুশীলব, এটা এখন দিবালোকের মতো পরিষ্কার। নির্বাচনের নামে প্রহসন, রাজনৈতিক নেতাকর্মী হত্যা, কারফিউ গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের নামে বহুদলীয় তামাশার প্রবর্তন করেছিলেন জনাব জিয়াউর রহমান। আজকে 114% হ্যাঁ না ভোট, সকাল 10টার আগে কেন্দ্র দখল, ভোট শেষ। তারা আজকে গণতন্ত্রের কথা বলে, অবাক লাগে। গত 12 বছরে দেশের যে অর্জন, দেশে বিদেশে প্রশংসিত। এক যুগ আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। 12 বছর আগে পিছিয়ে পড়া বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আলোর পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক ধরে। 12 বছর আগের ঋণগ্রস্ত দেশ এখন ঋণ দাতা দেশ। বাংলাদেশ ঋণদাতা দেশ। আমরা শ্রীলঙ্কাকে $200 মিলিয়ন ঋণ দিয়েছি। আমরা সুদানকে $7.7 মিলিয়ন আমরা ঋণ দিয়েছি। এসবের মধ্যেও বাংলাদেশের আজকে মাথাপিছু আয় $2,227। আজকে যে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, সে পাকিস্তানের ফরেন কারেন্সি রিজার্ভ হচ্ছে $24 বিলিয়ন, আর বাংলাদেশের $45 বিলিয়ন, 45.46, প্রায় $46 বিলিয়ন কাছাকাছি পৌঁছে গেছে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ। গত 1 বছরে বাংলাদেশে রিমিটেন্স ছিল অবাক করার মতো $7 বিলিয়ন। বিএনপি সব দেখতে পায় না, তারা দিনের আলোতেও রাতের অন্ধকার দেখে। এ এমন এক দল, আজকে তাদের গাত্রদাহ হয়ে গেছে। পদ্মা সেতু নির্মাণ কাজ প্রায় শেষ। তাদের আজকে গায়ের জ্বালা, আজকে মেট্রো রেল তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট MRT লাইন 6, সেটাও কাজ 65% মতো হয়ে গেছে। কর্ণফুলী টানেল 69%। আগামী বছর অনেকগুলো মেগা প্রজেক্টের কাজের সমাপ্তিতে শুভ উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আজকে এই যে বাংলাদেশের এত উন্নয়ন, আমি 12 বছর আগে আর পরে এর রূপপুর পারমাণবিক কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি LNG প্রজেক্ট,
পায়রা সমুদ্র বন্দর 12 বছর আগে এইসব কেউ কল্পনাও করতে পারেনি। তাই আজকে আমি বলতে চাই, বিএনপি আজ বাংলাদেশের জনগণ কিভাবে তাদের সমর্থন দেবে, কিভাবে সাড়া দেবে তাদের আন্দোলনে। তারা এদেশের মানুষের জন্য দর্শনীয় এমন কি কাজ করেছে, যে কাজ দেখে মানুষ তাদের উপর আস্থাশীল হবে, মানুষ তাদেরকে ভোট দেবে, মানুষ তাদের আন্দোলনে সাড়া দেবে। যারা দেশের অগ্রযাত্রায় কষ্ট পায়, পেছন থেকে দেশকে টেনে ধরতে চায়, গতি থামিয়ে দিতে চায়, তারা চিরকালই জনবিচ্ছিন্ন হয়ে থাকবে। তারা জনগণের কল্যাণ নয়, নিজেদের এজেন্ডা বাস্তবায়নে ক্ষমতাকে ব্যবহার করে। বিএনপি মানুষের ভাগ্য উন্নয়ন চায় না। বিএনপির টার্গেট নিজেদের ভাগ্য উন্নয়ন, পকেটের উন্নয়ন। তারা জনগণের কল্যাণ নয়, নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় থাকাকালে জনগণের চোখে পড়ার মতো কোনো কাজ দেখাতে পারেনি। জনগণও তাই মুখ ফিরিয়ে নিয়েছে। এমন কি কাজ তারা করেছে যে জনগণ তাদের আজকে সমর্থন দেবে। তারা বিদেশি প্রভুদের আনুগত্যে বিশ্বাসী। লুটপাট তন্ত্রের মূল হোতা বিএনপি। দেশকে ক্ষতিগ্রস্ত করে রাজনীতি চর্চা জেনারেল জিয়া শুরু করেছিলেন, আর বর্তমান নেতৃত্ব সে পথনকশা ধরেই রাজনীতি করছে। প্রিয় ভাই এবং বোনেরা, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, নেতৃবৃন্দ বলবেন। আপনারা নিজেরাই এখানে আমাদের পার্টির মূল ভবন এটি, আপনারা যতক্ষণ ইচ্ছা এখানে নিজেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন, ভুল ত্রুটি সংশোধন করার ব্যাপারে নিজেরাই পদক্ষেপ নেবেন। আলাপ আলোচনা করে ঢাকা জেলা বড় জেলা, ভেতরে কিছু সমস্যা আছে, কিছু কলহ কোন্দলও আছে। এগুলো সমাধান না করলে আগামী নির্বাচন 2 বছর বেশি সময় নেই, 2 বছর পরেই নির্বাচন। কাজে এখন থেকে প্রস্তুতি নিতে হবে জাতীয় নির্বাচনের, এবং সেই লক্ষ্যে দলকে কলহ কোন্দল মুক্ত করতে হবে। দলের মধ্যে ঐক্য, সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাতকে করতে হবে আরও শক্তিশালী, আরও মজবুত। আহ্বান জানিয়ে আমি ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সফলতা কামনা করি, এবং নেতৃবৃন্দকে আমি আগেভাগে বক্তব্য দিলাম বলে আমি অ্যাপোলোজাইজ করছি। আমি আসলে আমাদের নেত্রী এবং ডাক্তাররা জনসমাগমে না গিয়ে আমাকে ভার্চুয়ালি যুক্ত হতে বলেছেন। গতকাল স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর সমাবেশেও আমি যুক্ত হয়েছিলাম। আজকেরও এটাই কথা ছিল আজমের সাথে, কিন্তু কী কারণে হয়তো ভুল বুঝাবুঝি হয়েছে। তারপরেও আমি ভাবলাম যে নেত্রী অবশ্য আমাকে হয়তো বলবেন যে কেন এভাবে এসছি, কিন্তু তারপরেও আমি এসছি কারণ একটা প্রোগ্রাম দিয়ে প্রোগ্রামটা না আসলে কর্মীদের মনে কষ্ট লাগে। সে কথাটা নিজেও কর্মী ছিলাম দলের, এখনও শেখ হাসিনার কর্মীই ভাবি নিজকে। কাজে আমি সে মনের টানেই চলে এসেছি। আপনাদেরকে আমি সাবধান থাকতে বলবো, করোনা ভয়ঙ্কর বিস্তার ঘটছে। এখানেও অনেকে মাস্ক পরেছেন থুতনির কাছে, নাক মুখ না ঢাকলে মাস্ক পরে কোনো লাভ নেই। কাজে এটা মাস্ক যখন পরবেন পুরোটাই পরবেন, কতক্ষণ খুলে রাখবেন, কতক্ষণ পরবেন। আবার অনেকে থুতনির কাছে মাস্ক রাখেন, এতে কোনো লাভ নেই, নাক মুখ ঢাকতে হবে। নেত্রী এটা বারবার বলেন,
উপদেশ দেন, এটাও কিন্তু আমাদের এখনকার জীবন আচরণের বৈশিষ্ট্য। এখন আমাদের এটাও, এই শিক্ষাটাও নিতে হবে। করোনা কবে যাবে আমরা জানি না, পৃথিবীর কেউ জানে না। কাজে উই হ্যাভ টু লার্ন হাউ টু লিভ উইথ করোনা। করোনার সাথে কিভাবে বাস করতে হবে, সহাবস্থান করতে হবে, সে শিক্ষা আমাদের নিতে